হিউম্যান সেলে যেমন হয়, প্ল্যান্ট সেলে যেমন হয়, ফাঙ্গাসের সেলেও হয়, ব্যাকটেরিয়ার সেলেও হয়। তাহলে এইটা এমন একটা এনজাইম যেটা থ্রু আউট ইভলিউশন এখন অব্দি পাল্টায়নি। এনজাইমটা সবার মধ্যে আছে, একটা ব্যাকটেরিয়ার মধ্যেও আছে, প্রোক্যারিওটিক সেলও আছে, ইউক্যারিওটিক সেলও আছে। সেল এখানে এনার্জিটাকে ইনভেস্ট করছে, আমার সেলের ভিতরে থাকা এটিপি কেই আবার ইউজ করছে। তো দেখো রেসপিরেশন প্ল্যান্টস, অলদো এখানে নামটার মধ্যে প্ল্যান্টস লেখা আছে, বাট এখানে আমরা দেখবো যে রেসপিরেশন প্ল্যান্টস এক্সেপ্ট অ্যালকোহলিক ফার্মেন্টেশন বাদ দিলে বাকি সবকিছু আমাদের সেলের ভিতরেই হয়। দেখবেন সব হিউম্যান সেলের মধ্যেও হয়। তো এখানে প্ল্যান্টস প্ল্যান্টস বলার অ্যাকচুয়ালি কোনো মানে নেই এই চ্যাপ্টারটার মধ্যে। এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি বায়োকেমিস্ট্রির চ্যাপ্টার পুরোটা। ঠিক আছে, তাহলে আমরা গ্লাইকোলাইসিস বলি, ক্রেবস সাইকেল বলি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলি, সবকিছুই আমাদের সেলের ভিতরেই হয়। তো এখানে প্ল্যান্টের থেকে বেশি হয় আমাদের সেলের ভিতরে। সো রেসপিরেশন ইন প্ল্যান্টস চ্যাপ্টারটা অ্যাকচুয়াল হেডিং হওয়া দরকার ছিল সেলুলার রেসপিরেশন। তো সেলের ভিতরে এগুলো সব হচ্ছে। তো আমরা ফার্স্টে দেখবো যে যে কোনো একটা সেলের মধ্যে, যেমন যদি বলি হিউম্যানের মধ্যে কি হচ্ছে, সেলুলার রেসপিরেশনের ফার্স্ট ডেফিনেশন কি হবে? ব্রেকডাউন অফ ফুড, বা আরো স্পেসিফিক্যালি লিখবো দ্য প্রসেস। হ্যাঁ, সেকেন্ড নাম্বার, সেকেন্ড। So the process of breakdown of simple organic substance into organic or inorganic constituents in presence or absence of oxygen and releasing energy in the form of ATP তাহলে আমরা এখানে এই স্টেপস গুলোর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে আমি অর্গানিক কম্পাউন্ডকে ব্রেক করছি আর একটা সিম্পল অর্গানিক কম্পাউন্ডকে ব্রেক করছি। তো আমরা যখন একটা সিম্পল অর্গানিক কম্পাউন্ডকে ব্রেক করে একদম ইনঅর্গানিক কিছু কম্পোনেন্টে ব্রেক করে দিই, তাহলে আমার যে টুকরাগুলো ফর্ম হচ্ছে এগুলো ইনঅর্গানিক বা অর্গানিকও হতে পারে, ডিপেন্ড করছে যে আমি কি কমপ্লিট ব্রেকডাউন করছি না ইনকমপ্লিট ব্রেকডাউন করছি। So the process of breakdown of simple organic substance into organic or inorganic constituent in presence of oxygen or in absence of oxygen, and in this process energy is released in the form of ATP. তখন আমি প্রসেসটাকে বলছি রেসপিরেশন। তো রেসপিরেশন হওয়ার জন্য দেখো আমার কাছে যদি একটা কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড থাকে লাইক স্টার্চ, স্টার্চ কিন্তু সিম্পল অর্গানিক সাবস্টেন্স না। তো আমার কাছে যদি একটা কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্স থাকে, কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্সটাকে যদি আমি ব্রেক করি, কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্সটাকে ব্রেক করার পরে আমার কাছে যদি সিম্পল অর্গানিক সাবস্টেন্স আসে, এই প্রসেসটাকে কি বলবো? রেসপিরেশন তো ক্যাটাবলিজম, ব্রেকডাউন হলে তো ক্যাটাবলিজম, বাট কমপ্লেক্স থেকে সিম্পল অর্গানিক হলে পরে প্রসেসটাকে আমরা নর্মালি কি বলি? তো স্টার্চ থেকে ভেঙে গ্লুকোজ হয়েছে, কমপ্লেক্স জিনিস আমাদের সেলের ভিতরেই হয়। ধরো স্টার্চ ব্রেক হয়ে গ্লুকোজ হচ্ছে, তাহলে আমি এটা কি বলবো? এটাকে রেসপিরেশন। রেসপিরেশনের স্টার্টিং পয়েন্ট হচ্ছে কি বলেছি? সিম্পল অর্গানিক সাবস্টেন্স। কমপ্লেক্সটা যদি ভাঙে, প্রোটিন ভেঙে যদি অ্যামাইনো অ্যাসিড হয়, এটা কি রেসপিরেশন? এটা কি স্টার্চ ভেঙে যদি গ্লুকোজ হয়, তাহলে এটা কি রেসপিরেশন? তাহলে এটা কি হবে? ডাইজেশন। তাহলে কমপ্লেক্স থেকে সিম্পল অর্গানিক সাবস্টেন্স হলে এটা কি? ডাইজেশন। ডাইজেশন ইজ অলসো এ ক্যাটাবলিজম। ডাইজেশন হওয়ার পরে এই যে সিম্পল অর্গানিক সাবস্টেন্সটা হয়েছে, এইটা যদি আরো ভাঙে, সিম্পল অর্গানিক সাবস্টেন্সটা যদি আবার ব্রেক হয়,
তাহলে প্রথমে কমপ্লেক্স অর্গানিক সাবস্টেন্সটা ভেঙে সিম্পল হয়েছে, সিম্পলটা যখন আবার ভাঙছে, এবার ভাঙতে গিয়ে এখানে সিম্পল অর্গানিকও হতে পারে, আবার কি হতে পারে, ইনঅর্গানিকও হতে পারে। তো সিম্পল অর্গানিক সাবস্টেন্সটা ব্রেক হয়ে যদি অর্গানিক হয় বা ইনঅর্গানিক কম্পোনেন্টস এসে পড়ে, এই ব্রেকডাউনটা, তো পরের ব্রেকডাউনটা হচ্ছে কি রেসপিরেশন। আমরা যখন রেসপিরেশন বলছি, এই প্রসেসটা সিম্পল অর্গানিক কম্পাউন্ড ভেঙে অর্গানিক বা ইনঅর্গানিক কম্পোনেন্ট হচ্ছে, আর এই ব্রেকডাউনে কি রিলিজ হচ্ছে, এনার্জি এটিপি ফর্মে রিলিজ হচ্ছে। এনার্জি কিন্তু এখানেও রিলিজ হয়, এর জন্য সবগুলো স্টেটমেন্ট খুব ইম্পর্টেন্ট। এনার্জি এখানেও রিলিজ হয়, ব্রেকডাউন যখন হচ্ছে, কোনো কিছু ব্রেক হচ্ছে এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে প্রথম স্টেপে এনার্জি রিলিজ হচ্ছে, এখানেও এনার্জি রিলিজ হচ্ছে, কিন্তু এখানে যখন এনার্জি রিলিজ হয় এটাকে সেল ইউজ করতে পারে, ইউজেবল এনার্জি, মানে এটিপি ফর্মে রিলিজ হয়। ওইখানে যখন এনার্জি রিলিজ হয় কি ফর্মে রিলিজ হয়, জাস্ট হিট, যেটাকে ইউজ করতে পারে না সেল। দ্যাট মিনস যখন কমপ্লেক্স থেকে সিম্পল হচ্ছে ওই সময় এনার্জি রিলিজ হচ্ছে, ওই সময়ও ব্রেকডাউন হচ্ছে, কিন্তু এটা ডাইজেশন। কিন্তু সিম্পলটার থেকে যখন আরো সিম্পল হচ্ছে, এমন এতটা সিম্পল হচ্ছে ইনঅর্গানিক কম্পোনেন্ট হচ্ছে। যেমন আমি যদি ধরি এখানে আমার কাছে গ্লুকোজ আছে, গ্লুকোজ ভেঙে যদি CO2 এসে পড়ে, CO2 হচ্ছে ইনঅর্গানিক, তাহলে এটা সিম্পল অর্গানিক সাবস্টেন্স গ্লুকোজ, এটা ব্রেক হয়ে ইনঅর্গানিক কম্পোনেন্ট এসেছে, তাহলে এটা রেসপিরেশন। বা যদি গ্লুকোজ ভেঙে CO2 আসলো না, কিন্তু কি আসলো, আরেকটা অর্গানিক কম্পাউন্ডই আসলো যার নাম পাইরুভিক অ্যাসিড, তাহলে এখানে সিম্পল অর্গানিক কম্পাউন্ড ভেঙে আবার আরেকটা অর্গানিক কম্পাউন্ডই এসেছে, এটাও কি রেসপিরেশন, কারণ এই দুইটা স্টেপের মধ্যে সিম্পল অর্গানিক কম্পাউন্ড ব্রেক হয়েছে। আর এখানে এটিপি রিলিজ হচ্ছে, এনার্জি রিলিজ হচ্ছে ইন দ্য ফর্ম অফ এটিপি। তো তখন আমরা এটাকে গিয়ে বলছি রেসপিরেশন। সো ডাইজেশন এন্ড রেসপিরেশন বোথ আর ক্যাটাবলিক পাথওয়ে, বোথ ক্যান অকার ইনসাইড এ সেল। সবাই সাইটোপ্লাজমের মধ্যে হতে পারে, দুইটাই সাইটোপ্লাজমে হচ্ছে, কিন্তু একটার মধ্যে কমপ্লেক্স অর্গানিক কম্পাউন্ড ইনভলভ, আর একটার মধ্যে সিম্পল অর্গানিক কম্পাউন্ড ইনভলভড। এবার আমরা দেখবো কি একটা সেলের মধ্যে ডাইজেশন হওয়ার পরে এই যে গ্লুকোজটা বা অ্যামাইনো অ্যাসিডটা বা ফ্যাটি অ্যাসিডটা, এগুলো হচ্ছে সিম্পল অর্গানিক কম্পাউন্ড। ডাইজেশন শুরু হতে গেলে, সরি ডাইজেশন রেসপিরেশন স্টার্ট হতে গেলে আমার জন্য যে সিম্পল অর্গানিক কম্পাউন্ড থেকে রেসপিরেশন স্টার্ট হবে, এটা গ্লুকোজ হতে পারে, অ্যামাইনো অ্যাসিড হতে পারে, ফ্যাটি অ্যাসিড হতে পারে। রেসপিরেশনটা কোথা থেকে স্টার্ট হয় এটা দেখি। ফার্স্ট হচ্ছে রেসপিরেশন একটা সাবস্টেট আছে। রেসপিরেশন যেহেতু যে কোনো রিয়াকশন হচ্ছে মানে কি, রিয়াকশন হচ্ছে মানে আমার রিয়াক্টেন্ট আছে, আর সেলের মধ্যে সব রিয়াকশনই কি দিয়ে মেডিয়েট হয়, এনজাইম দিয়ে মেডিয়েট হয়। তো সব রিয়াকশন এনজাইম আছে, এনজাইম আছে মানে আমি রিয়াক্টেন্টটাকে কি বলবো, সাবস্ট্রেট বলে, সাবস্ট্রেট। তো যে কোনো সময় রেসপিরেশনের জন্য একটা ফেভারিট সাবস্ট্রেট আছে। রেসপিরেশনের সাবস্ট্রেটটা গ্লুকোজ হতে পারে, সাবস্ট্রেট অ্যামাইনো অ্যাসিড হতে পারে, সাবস্ট্রেট ফ্যাটি অ্যাসিড হতে পারে। কিন্তু রেসপিরেশনের জন্য একটা কি হয়, একটা ফেভারিট সাবস্ট্রেট আছে, যে এই সাবস্ট্রেটটা থাকলে তাড়াতাড়ি স্টার্ট হয়ে যায় রেসপিরেশন। তো এটা আমরা বলি রেসপিরেটরি সাবস্ট্রেট, কমন রেসপিরেটরি সাবস্ট্রেট। তাহলে এই স্টেপটা শুরু হওয়ার জন্য আমার কাছে একটা সাবস্ট্রেট আছে, তাহলে কমন, কমন থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে সেলের জন্য আমি বলবো এটা প্রেফার্ড। তো সেল যে সাবস্ট্রেটটাকে প্রেফার করে যে ওর থেকেই এনার্জিটা বের করবো। অ্যামাইনো অ্যাসিড থেকেও বের করতে পারে এনার্জি, কিন্তু বের করে না ইউজুয়ালি। ফ্যাটি অ্যাসিড থেকে এনার্জি বের করতে পারে, কিন্তু বের করে না ইউজুয়ালি। তাই আমি বলছি কি কমন বা প্রেফার্ড রেসপিরেটরি সাবস্ট্রেট ফর এ সেল। তো প্রেফার্ড রেসপিরেটরি সাবস্ট্রেট ইজ এ 6 কার্বন সুগার or hexose. তাহলে একটা 6 কার্বন সুগার হচ্ছে প্রেফার্ড রেসপিরেটরি সাবস্ট্রেট। যদি এটা না পায়, ইফ অ্যাবসেন্ট, ইফ 6 কার্বন সুগার ইজ অ্যাবসেন্ট, সেটার মধ্যে যদি একটাও না থাকে, দেন কাকে নেবে, দেন ফ্যাটি অ্যাসিড ইজ দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট। তখন সেল সুইচ করে যে ঠিক আছে আমার প্রেফার্ড সাবস্ট্রেটটা তো নেই যার থেকে আমি এনার্জি বের করছিলাম, এখন আমার নেক্সট প্রেফার্ড সাবস্ট্রেট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। দেন ফ্যাটি অ্যাসিড ইজ দ্য রেসপিরেটরি সাবস্ট্রেট।
তাহলে একটা সেলের মধ্যে, যে কোনো সেল, এটা অ্যানিমাল সেল হোক আর প্ল্যান্ট সেল হোক, একটা সেলের মধ্যে যখন সুগারটা, আমরা ব্লাড সার্কুলেশন থেকে দেখেছি যে সুগার বা ধরো এখানে গ্লুকোজই সেলের পাশে আসবে থেকে, সেলের টিস্যুর সামনে দিয়ে যে ক্যাপিলারি গুলো যাচ্ছে, এটা ধরো ব্লাড ক্যাপিলারি, আমরা কিছু খাওয়ার পর, ডাইজেশন হওয়ার পর ক্যাপিলারির মধ্যে দিয়ে যখন ব্লাডটা পাস হচ্ছে, ওইখান থেকে ক্যাপিলারির মধ্যে পোর্স গুলো দিয়ে দিয়ে টিস্যুর সামনে, টিস্যু ফ্লুইডে, তাহলে এটা হচ্ছে টিস্যু ফ্লুইড, টিস্যু ফ্লুইডের মধ্যে গ্লুকোজটা আসতে থাকবে। এরপর গ্লুকোজটা ওর হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে ডিফিউজ করবে, গ্লুকোজ সেলের মধ্যে ঢুকলো। আমরা জানি গ্লুকোজ সেলের মধ্যে ঢুকতে গেলে কি রিসেপ্টর জানি দরকার পড়ে, গ্লুট রিসেপ্টরস গুলো দরকার পড়ে। তাহলে এখানে এগুলো বায়োমলিকুলস আমরা দেখেছিলাম যে কিছু রিসেপ্টর আছে যেগুলোর নাম গ্লুকোজ ট্রান্সপোর্টার, GLUT, গ্লুট। হ্যাঁ, এবার 4 আছে এডিপোজ টিস্যুতে বা মাসেলে। তো 4 একটা স্পেসিফিক টাইপ অফ রিসেপ্টর ছিল যেটা আমরা পেতাম ইন মাসেল সেল, স্কেলেটাল মাসেল আর এডিপোজ টিস্যু। তো নাম্বারিং ছিল এরকম 1 2 3 4, ঠিক আছে। 1 ছিল ইন্টেস্টাইনে, 2 ছিল ব্রেইনে, তো ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বারের গ্লুট থাকতে পারে। তাহলে এবার একটা সেলের সামনে দিয়ে গ্লুকোজটা যখন যাচ্ছিল ক্যাপিলারি দিয়ে, গ্লুকোজটা ফার্স্টে সেলের বাইরের ফ্লুইডটাতে আসলো। এবার ওই ফ্লুইডটা থেকে গ্লুটের উপর বেস করে কোন সেল বেশি নেবে না কোন সেল কম নেবে, তাহলে কিছু সেল বেশি বেশি গ্লুকোজ ঢুকাচ্ছে ওর ভিতরে, কিছু কিছু সেল কম গ্লুকোজ ঢুকাচ্ছে ওর ভিতরে। এবার গ্লুকোজটা যখন ভিতরে আসলো, গ্লুকোজটা সেলের ভিতরে আসতে আসতেই ফার্স্টেই এই গ্লুকোজের সাথে একটা ফসফেট, তাহলে গ্লুকোজ 6টা কার্বন আছে, ওর মধ্যে একটা ফসফেট অ্যাড করে দেওয়া হবে। তো আমার ফার্স্টে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বায়োমলিকুলস আবার পড়েছিলাম, আবার এখানে দেখছি যে কোনো এনজাইম যার নামের মধ্যে কাইনেজ আছে, যে কোনো এনজাইম যার নামের মধ্যে কাইনেজ আছে, ওই এনজাইমটার কাজ হচ্ছে ফসফেট, মানে এটা ক্লাস 2, ক্লাস 2 মনে আছে কি জানিছিল ক্লাস 2 এনজাইমের ক্লাসিফিকেশনে? ট্রান্সফারেজ। তো ক্লাস 2 ছিল ট্রান্সফারেজ। তাহলে ফার্স্ট ছিল অক্সিডো রিডাকটেজ, সেকেন্ড ছিল ট্রান্সফারেজ, থার্ড ছিল হাইড্রোলেজ। ক্লাস 2 এর মধ্যে পড়ে কাইনেজ। কাইনেজের কাজ হচ্ছে কি, কাইনেজের কাজ হচ্ছে এটা ট্রান্সফার করে, কি ট্রান্সফার করে, কাইনেজ যেখানে এনজাইম কাইনেজ থাকবে ওর কাজ হচ্ছে ট্রান্সফারস ফসফেট গ্রুপ, পুরো গ্রুপটাকে ট্রান্সফার করে। তো এই ট্রান্সফারস ফসফেট গ্রুপ ফ্রম এটিপি অর টু এটিপি, এটিপির থেকে ট্রান্সফার করবে ফসফেট গ্রুপ বা এটিপির ভিতরে ট্রান্সফার করবে ফসফেট গ্রুপ, কিন্তু এটা এটিপির সাথে অ্যাসোসিয়েটেড এই এনজাইমটা। তাহলে এখানে প্রথমেই গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকতে ঢুকতেই প্রথমে একটা এনজাইম আসবে, যে এনজাইমটার নাম হেক্সোকাইনেজ, ঠিক আছে। হেক্সোকাইনেজ এনজাইম আসা মানে ফার্স্ট হেক্সোকাইনেজ এনজাইমটা আসলে পরে এটা কিন্তু হিউম্যান সেলে যেমন হয়, প্ল্যান্ট সেলে যেমন হয়, ফাঙ্গাসের সেলেও হয়, ব্যাকটেরিয়ার সেলেও হয়। তাহলে এইটা এমন একটা এনজাইম যেটা থ্রু আউট ইভলিউশন এখন অব্দি পাল্টায়নি। এনজাইমটা সবার মধ্যে আছে, একটা ব্যাকটেরিয়ার মধ্যে আছে, প্রোক্যারিওটিক সেলও আছে, ইউক্যারিওটিক সেলও আছে, এমন একটা এনজাইম। তো হাইলি কনজার্ভড একটা এনজাইম, এত বছরের বিলিয়ন্স অফ ইয়ার্স ইভলিউশনে এটা চেঞ্জ হয়নি। এটার কাজ হচ্ছে, হেক্সোকাইনেজের কাজ হচ্ছে এটিপি, তো এডিনোসিন ট্রাইফসফেট, 3 নম্বর ফসফেটটাকে এনে গ্লুকোজের মধ্যে লাগিয়ে দাও। তো গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে, গ্লুকোজের 6 নম্বর কার্বনের সাথে এটিপির 3 নম্বর ফসফেটটা লেগে যাচ্ছে, তো এটা হয়ে যাচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তো গ্লুকোজের 6 কার্বনের সাথে এটিপির 3rd ফসফেটটা এসে লেগে যাচ্ছে, তাহলে এটিপি কি হয়ে যাবে, এডিপি হয়ে যাবে। তাহলে এটিপির মধ্যে তো একটা ফসফেট আর নেই, এটিপিটা হয়ে যাবে এডিপি। তাহলে দেখতে পাচ্ছি কাইনেজ যেখানেই পাবো, এই জায়গার মধ্যে আমরা 3টা কাইনেজ এনজাইম পাবো। গ্লাইকোলাইসিসে দেয়ার আর 3 কাইনেজ এনজাইম, 3 না 4 কাইনেজ এনজাইম, 4 আছে, হ্যাঁ 4 আছে, আর বাট লাস্টের স্টেপস গুলো 2বার করে হয় দেখে আমি ডাবল ধরতে পারি। তো আমার ফার্স্ট স্টেপ গ্লুকোজ, গ্লুকোজ 6 ফসফেট হয়ে গেছে। তো এটা হচ্ছে স্টার্ট অফ গ্লাইকোলাইসিস, তাহলে স্টার্ট অফ রেসপিরেশন। রেসপিরেশন স্টার্ট হতে গেলে আমার একটা ইম্পর্টেন্ট এনজাইম কাইনেজ এনজাইমটা দরকার। এরপর আমি প্রত্যেকটা স্টেপস একটা একটা করে দেখে নিচ্ছি। তাহলে এখন আমরা এতটুকু বুঝেছি যে সেলের মধ্যে ব্রেকডাউন যখন হয়, সেলের মধ্যে যখন ব্রেকডাউন হয়, ব্রেকডাউন বা আমরা যেটাকে ক্যাটাবলিজম বলছি, সেলের মধ্যে ব্রেকডাউন রিঅ্যাকশন গুলো 2 রকম টাইপের হতে পারে। ব্রেকডাউনটা যদি ওয়াটারের ইউজ করে হয়, মানে হাইড্রোলাইসিস, ব্রেকডাউনটা ওয়াটার ইউজ করে হতে পারে। ব্রেকডাউনটা ওয়াটার ইউজ না করে
আর কি দিয়ে হতে পারে? অক্সিডেশন। তো সেলের ভিতরে ব্রেকডাউন দুই রকম ভাবে হতে পারে, হাইড্রোলাইসিস করে হতে পারে, অক্সিডেশন করে হতে পারে। যখনই ব্রেকডাউনটা অক্সিডেশন করে হবে আমরা বলছি রেসপিরেশন হচ্ছে। ইন রেসপিরেশন, এখানে অক্সিডেশন হচ্ছে। আর যখন ব্রেকডাউনটা হাইড্রোলাইসিস করে হবে তখন আমরা কি বলছি? ডাইজেশন। তো যখন ডাইজেশন হবে তখন হাইড্রোলাইসিস, যখন রেসপিরেশন হবে তখন অক্সিডেশন। তাহলে গ্লাইকোলাইসিসের মধ্যে অ্যাকচুয়ালি অক্সিডেশন হয়, ক্রেবস সাইকেল অ্যাকচুয়ালি অক্সিডেশন হয়। তাহলে এই সবগুলো স্টেপ, গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, সবগুলো অক্সিডেশনের রিঅ্যাকশন সব। ঠিক আছে। So glycolysis was discovered by three German scientists. তো এই নাম ছিল এমডেন, আমি জাস্ট, এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নাস। তো এমডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নাস, তো ওদের নামের উপর বেস করে glycolysis is also called EMP pathway. So glycolysis is also called EMP pathway. Glycolysis. তাহলে 10 স্টেপ ক্যাটাবলিক পাথওয়ে। দশটা স্টেপ আছে এখানে, এর মধ্যে শুধু তিনটা স্টেপ, অনলি 3 স্টেপ, অনলি 3 স্টেপস আর ইরিভার্সিবল। বাকি সবগুলো স্টেপ সামনের দিকে যেমন হতে পারে পিছন দিকে হতে পারে, বাকি 7টা স্টেপ রিভার্সিবল। অনলি 3 স্টেপস আর ইরিভার্সিবল। And this is a common pathway for aerobic and anaerobic respiration. তো ইন প্রেজেন্স অফ অক্সিজেনের যে ব্রেকডাউনটা হয় আর ইন অ্যাবসেন্স অফ অক্সিজেনের যে ব্রেকডাউনটা হয়, দুটোর মধ্যেই গ্লাইকোলাইসিস আছে, এটা কমন পাথওয়ে। তো গ্লাইকোলাইসিস ইজ কমন পাথওয়ে ফর বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক রেসপিরেশন। স্টেপ 1 আমরা দেখে নিয়েছি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। হেক্সোকাইনেজ দিয়ে, আর মাঝখানে একটা এটিপি ইউজ হচ্ছে জাস্ট। সেকেন্ড স্টেপ, দেখো পুরো কম্পাউন্ডটা গ্লুকোজ 6 ফসফেট পুরোটা যদি একটা আইসোমার ক্রিয়েট হয়, তো গ্লুকোজের যদি আইসোমার ক্রিয়েট হতো জাস্ট ফ্রাক্টোজ আমি বলতে পারতাম, আইসোমারেজ জাস্ট লিখতে পারতাম। কিন্তু এখানে গ্লুকোজ ফসফেট সহ আইসোমার ক্রিয়েট করছে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, ফার্স্টে দেখো এনজাইমের নাম এমন ভাবে হয়ে যায়, ফার্স্টে এখানে এনজাইম হচ্ছে আইসোমারেজ, কিন্তু আইসোমারেজটা অ্যাকচুয়ালি ফসফোহেক্সোজ
তাহলে একটা 6 কার্বন সুগারের সাথে ফসফেট লেগে আছে, এই পুরোটা আইসোমার ফর্ম হবে। তো গ্লুকোজটা এখন হয়ে গেছে ফ্রাক্টোজ, ফ্রাক্টোজ 6 ফসফেট। তাহলে আমি হেক্সোফসফেট বা হেক্সোজ ফসফেট আইসোমারেজ লিখতে পারি, বা ফসফো হেক্সোজ আইসোমারেজ লিখতে পারি, একই কথা। অনেক জায়গায় হয়তো লেখা থাকবে হেক্সোজ ফসফেট আইসোমারেজ। তাহলে একটা আইসোমারেজ কি করেছে, পুরোটার আইসোমার ক্রিয়েট করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে আমার স্টেপ 2। হ্যাঁ, স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে না, আগে ছিল এলডিহাইড কিটোন। থার্ড স্টেপ এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে এমন কোশ্চেন আসার কথা না, বাট মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ অফ গ্লাইকোলাইসিস বা মোস্ট বা দ্য রেগুলেটরি স্টেপ অফ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসটা রেগুলেট হয় যে স্টেপে, এই স্টেপটা হচ্ছে 3 নম্বর স্টেপ। কারণ এখানে আমরা ফার্স্টে কি করছি, আমরা ফার্স্টে একটা কম্পাউন্ডের পটেনশিয়াল এনার্জিকে বাড়াচ্ছি। কি তাহলে কি করছি, যে ধরো আমি যদি দেখি এরকম একটা গ্রাফ যদি দেখি, আর এখানে প্রত্যেকটা স্টেপের পরে পরে যে কম্পাউন্ড গুলো ফর্ম হচ্ছে ওদেরকে যদি আমি প্লট করি, তাহলে আমার কাছে ফার্স্টে গ্লুকোজ ছিল, গ্লুকোজের যতটুকু পটেনশিয়াল এনার্জি ছিল, তো আমি এখানে ওর জন্য আমি বলতে পারি ফ্রি এনার্জি। গ্লুকোজের যতটুকু ছিল, গ্লুকোজ 6 ফসফেটটা আমি আরেকটু বাড়িয়েছি, এটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। তারপর গ্লুকোজ 6 ফসফেট আর ফ্রাক্টোজ 6 ফসফেট কাছাকাছি এনার্জি, এটা হচ্ছে থার্ড স্টেপের, সরি প্রথম স্টেপের পরেরটা, থার্ড নাম্বারটা, এটা হচ্ছে ফ্রাক্টোজ 6 ফসফেট। এরপর স্টেপ 3 তে জোর করে ওর মধ্যে আরেকটা ফসফেট লাগিয়ে ও এনার্জি বাড়িয়ে দিয়েছি, এতটুকু হাই নিয়ে গেছি। তাহলে ওর পটেনশিয়াল এনার্জি এত হাই নিয়ে গেছি যে এখনো এরপর আমার বেশি কিছু করতে লাগে না, অটোমেটিক্যালি আমি যদি যেমন গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি আমি যদি অনেক উপরে উঠে ছেড়ে দিই, অটোমেটিক্যালি স্পিডে পড়ে যাচ্ছে, কাইনেটিক এনার্জিটাও বেশি। এখানেও সেম, আমরা ফার্স্ট একটা কম্পাউন্ডের এনার্জিটাকে এটিপি ইউজ করে করে, কারণ নাইলে ওর এনার্জি বাড়াবো কি করে, তাহলে আমি এক্সট্রা করে এটিপি ইউজ করে করে ও এনার্জিটাকে বাড়াচ্ছি, বাড়িয়ে ওকে আমি থার্ড স্টেপের পরে যেটা ফর্ম হবে ওইখানে নিয়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমরা এটিপি পেতে থাকবো, এনার্জি পেতে থাকবো। তো থার্ড স্টেপটা এখানে আসছে পিএফকে এনজাইমটার নাম, বা ফসফোফ্রাক্টোকাইনেজ। তো এটা খুব ইম্পর্টেন্ট এনজাইম, ইন শর্ট পিএফকে বলা হচ্ছে, বা ফসফোফ্রাক্টোকাইনেজ। ফসফোফ্রাক্টোকাইনেজ, যেহেতু কাইনেজ আছে, আবার এটিপি ইউজ হবে এই স্টেপের মধ্যে, আবার এটিপি ইউজ হয়েছে। আর এখানে ওর 6 নাম্বার কার্বনে অলরেডি এত বড় একটা ফসফেট গ্রুপ অ্যাটাচড, এখন আরেকটা 6 এর কাছাকাছি না গিয়ে ফার্স্ট কার্বনে গিয়ে অ্যাটাচ হচ্ছে। তো 1 নাম্বার কার্বনে গিয়ে এখন একটা ফসফেট গ্রুপ অ্যাটাচ হবে, একে আমরা বলছি ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট। তো আমরা এনার্জিটাকে এত হাই করেছি, এখন নেক্সট স্টেপটা অটোমেটিক্যালি এই এত হাই এনার্জি কম্পাউন্ড স্টেবল হওয়ার জন্য নিজে নিজে ব্রেক হতে হবে, ও নিজেই ব্রেক হয়েছে পরের স্টেপ। তো ফোর্থ স্টেপটাকে আমরা বলছি লাইটিক স্টেপ বা গ্লাইকোলাইসিসের, লাইসিস মানেই হচ্ছে ব্রেকডাউন, আর একটাই স্টেপ আছে, এটা হচ্ছে ফোর্থ স্টেপ। তো ব্রেকডাউন শুধু একটা স্টেপই হয় 4 নাম্বার স্টেপে। ফার্স্ট আমরা এটা বুঝে নিই যে প্রথম 3টা স্টেপ, ফার্স্ট 3 steps of glycolysis, এটাকে আমরা বলছি এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ। এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, সেল এখানে এনার্জিটাকে ইনভেস্ট করছে, আমার সেলের ভিতরে থাকা এটিপি কেই আবার ইউজ করছে। ব্যাপারটা এমন হয়ে গেছে যে তোমার কাছে এনার্জি নেই, তুমি চাইছো যে গ্লুকোজ তোমাকে এনার্জি দেখ, ঠিক আছে, তুমি এক গ্লাসের মধ্যে পুরো অনেকগুলো গ্লুকোজ গুলে টুলে খেয়ে ফেলেছো। গ্লুকোজ গুলো ধরো তুমি, আমি জাস্ট একটা নাম্বার এমনিতেই বলছি, ধরো তুমি 1000টা গ্লুকোজ খেয়েছো, 1000টা গ্লুকোজ যদি তোমার সেলের মধ্যে যায়, তুমি তো ভাবছো বাহ গ্লুকোজকে অনেক এনার্জি পেয়ে গেছে, কিন্তু যে 1000টা গ্লুকোজ তোমার সেলের মধ্যে যাবে, ফার্স্টেই তোমার একটা এটিপি ইউজ হয়ে যাবে, উল্টা আরো এমনিতেই তোমার এনার্জি ছিল না, আর 1000টা এটিপি ইউজ হয়ে গেছে, তুমি আরো টায়ার্ড ফিল করবে। এরপর থার্ড স্টেপে আরো 1000টা 2000টা এটিপি তোমার ইউজ হয়ে গেছে, তো তুমি গ্লুকোজ খেয়েছিলে এনার্জির জন্য, উল্টা এনার্জি তোমার শরীর থেকে চলে যাচ্ছে। সেল ফার্স্টে কি করছে, এনার্জি ইনভেস্ট করছে, ওর কাছে টাকা নেই আবার টাকা ইনভেস্ট করছে। তাহলে এখানে ফার্স্ট 3টা স্টেপ হচ্ছে
এনার্জি ইনভেস্টমেন্ট। স্টেপ 4, ফোর্থ স্টেপটাকে আমরা বলে দিচ্ছি কি লাইটিক ফেজ। এখানে ব্রেকডাউন হয়। তাহলে প্রথম 3টা স্টেপ এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, 4 নম্বর স্টেপ হচ্ছে লাইটিক ফেজ। 4 নম্বর স্টেপটা দেখি। এই কি হচ্ছে? এইগুলো কি বলছো? তুমি কি না বলে এসে পড়েছো? হারিয়ে গেছো? পুলিশ খুঁজছে? পুলিশ স্টেশন থেকে আসেনি তো বল। ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট যখন ব্রেক, আমরা তো বলেছি এটা অটোমেটিক্যালি ব্রেক হবেই, কারণ এনার্জি হাই ও আনস্টেবল একটা কম্পাউন্ড, এত বেশি এনার্জি ঢুকিয়ে রেখেছে এটার মধ্যে, এটা নিজে নিজে ব্রেক হয়ে যাওয়ার কথা। কিন্তু তবুও বডির মধ্যে যেহেতু কোনো রিয়াকশনই এনজাইম ছাড়া হয় না, এখানে একটা এনজাইম লাগবে। আর এখানে যে এনজাইমটা লাগে, এই এনজাইমটা আমরা, এনজাইমের যে ক্লাস 4 ছিল, কি ছিল ক্লাস 4? লাইজ। লাইজ মানে এখানে ব্রেকডাউন হবে উইদাউট ইউজিং ওয়াটার। লাইজ টাইপ অফ এনজাইম। আর এই লাইজটার নাম হচ্ছে অ্যালডোলেজ। তাহলে এই লাইজটার নাম হচ্ছে অ্যালডোলেজ। তাহলে ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট যখন ব্রেক হয়, একটা এনজাইম যার নাম অ্যালডোলেজ এটাকে ব্রেক করবে। এবার একটু যদি দেখি, ফ্রাক্টোজের মধ্যে 6টা কার্বন আছে আর এখানে 2টা ফসফেট আছে। তো এটা যখন ব্রেক হবে, এখানে 3 কার্বন 1 ফসফেট আসবে, এখানে 3 কার্বন 1 ফসফেট আসবে। তাহলে 3 কার্বন 1, তো ওর মধ্যে ছিল 6 কার্বন 2 ফসফেট, এখন একটার মধ্যে 3 কার্বন 1 ফসফেট আর একটার মধ্যে 3 কার্বন 1 ফসফেট। একটা 3 কার্বন 1 ফসফেটের নাম হচ্ছে 1,3, না 1,3 মানে তো 2টা হয়ে গেছে, একটা থাকবে ফসফেট, পিজিএলডি। হ্যাঁ, মানে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট, গ্লিসারেল ডিহাইডের 3rd কার্বনে ফসফেট লেগে আছে, তাহলে একটা হবে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট, আরেকটা হবে ডাইহাইড্রোক্সি। এবার দেখো ডাইহাইড্রোক্সি এসিটোন যেটা, এটা অলরেডি 3 কার্বন কম্পাউন্ড। গ্লিসারেল ডিহাইড যেটা, এটা 3 কার্বন কম্পাউন্ড। ডাইহাইড্রোক্সি এসিটোনের মধ্যে 1st কার্বনে ফসফেট লেগে আছে, ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট বা 1 ফসফেট বলতে পারি। তাহলে ইন শর্ট এটাকে বলে দিচ্ছি G3P, এটা বলছি DHAP। তাহলে আমরা যদি একটু দেখি, তাহলে এইটা একটা সুগার ছিল, কি সুগার? 6 কার্বন হেক্সোস ছিল এটা একটা। গ্লিসারেল ডিহাইডও তো একটা সুগার, কি সুগার? গ্লিসারেল ডিহাইড, এটা 3 কার্বন সুগার, তাহলে ট্রায়োজ। ট্রায়োজ, কিন্তু এটার মধ্যে এলডিহাইড আছে তো, মানে এটা একটা অ্যালডোজ। আর ডাইহাইড্রোক্সি এসিটোন একটা সুগার, এটাও একটা 3 কার্বন সুগার, দিস ইজ অলসো এ ট্রায়োজ। দ্যাট মিন্স আমরা একটা হেক্সোসকে ভেঙে 2টা ট্রায়োজ বানিয়েছি, একটা হেক্সোস ভেঙে 2টা ট্রায়োজ হয়েছে, কিন্তু একটা ট্রায়োজ অ্যালডোজ আর একটা ট্রায়োজ, হ্যাঁ এসিটোন তো কিটোন, আরেকটা ট্রায়োজ কিটোজ। 2 রকমের সুগারই এখানে ফর্ম হয়েছে। সো এটা হচ্ছে আমার লাইটিক ফেজ বা স্টেপ 4। ফ্রাক্টোজ 1,6 বিসফসফেট ব্রেক হয়ে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট, দুইটাই সুগার, জাস্ট ওর মধ্যে একটা একটা ফসফেট লেগে আছে, এমন টাইপের সুগার, সুগার উইথ ফসফেট। একটা এলডিহাইড কন্টেনিং সুগার আর একটা কিটোন কন্টেনিং সুগার। সো বোথ আর ট্রায়োজ বাট ওয়ান ইজ অ্যালডোজ এন্ড আদার ইজ কিটোজ।
তো স্টেপ 5 টা একটু কমপ্লেক্স। দেখো স্টেপ 1 এন্ড স্টেপ 3 এখন অব্দি যদি দেখি এই দুইটা স্টেপ ইরিভার্সিবল, এই স্টেপটাও রিভার্সিবল, উল্টাও হতে পারে। স্টেপ 5 দেখি, স্টেপ 5টা কি, এই যে ডিএইচএপি আছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, বা এই যে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট আছে, ওরা আবার নিজের মধ্যে কি করতে পারে, ইন্টারচেঞ্জ করতে পারছে। তাহলে গ্লিসারিলডিহাইড 3 ফসফেট আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যদি তখন ইন্টারচেঞ্জ করে বা ওরা যদি একটা ইকুইলিব্রিয়ামে থাকে, এখানে আমি এনজাইমটার নাম দিয়ে দেবো ট্রায়োস ফসফেট আইসোমারেজ। 3টা কার্বন আছে, আবার ওর সাথে ফসফেটও আছে, ট্রায়োস ফসফেট, আর ওরা আইসোমারিজম দেখাচ্ছে, এনজাইমটার নাম হয়ে যাবে ট্রায়োস ফসফেট আইসোমারেজ। তাহলে এইটা হচ্ছে আমার স্টেপ 5। স্টেপ 6 থেকে স্টেপ 10, স্টেপ 6 টু স্টেপ 10, তখন আমরা এনার্জি পাই। এই ফেজটাকে বলা হবে এনার্জি পে অফ ফেজ। তাহলে আমরা যে আগে ইনভেস্ট করেছিলাম এখন পেমেন্টটা পাচ্ছি, এনার্জি পে অফ। স্টেপ 6 থেকে 10টা দেখি। দেখো এই জায়গায় আমার কাছে এখন দুইটা প্রোডাক্ট আছে, এটা G3P একটা ডিএইচএপি, দুইটাই ইন্টারচেঞ্জ হচ্ছে একটা একটার মধ্যে। কিন্তু পরের যে স্টেপগুলো এগুলো এটা থেকে কন্টিনিউ হতে পারে, এটা থেকে হয় না। দ্যাট মিনস এটা একটা রিঅ্যাকশনের টার্মিনাল প্রোডাক্ট। তার মানে রিঅ্যাকশনের যেমন পাইরুভিক অ্যাসিডকে বলতে পারি টার্মিনাল শেষ, এটাও একটা টার্মিনাল প্রোডাক্ট। এইটা যদি আবার ব্রেকডাউন করতে হয় তাহলে আগে ওকে কনভার্ট হতে লাগবে এটাতে, এরপর বাকি স্টেপগুলো করতে হবে। আমি যদি ধরি যে যে একটা ডিএইচএপি ফর্ম হয়েছিল একটা গ্লুকোজ থেকে, ওইটাও যদি G3P বানিয়ে ফেলে, দ্যাট মিনস আমার কাছে এখন দুইটা G3P আছে। তো আমরা দেখতে পাচ্ছি কি ম্যাক্সিমাম পটেনশিয়াল কতটুকু আছে গ্লুকোজের। তো G3P যেটা বা গ্লিসারিলডিহাইড 3 ফসফেট, তো দেখো গ্লিসারিলডিহাইড 3 ফসফেট কে যদি আমি অক্সিডাইজ করি তাহলে কি হবে, অ্যাসিড হবে। কি অ্যাসিড? গ্লিসারিক অ্যাসিড। তাহলে এলডিহাইড কে যদি আমি অক্সিডাইজ করি তাহলে গ্লিসারিলডিহাইড হয়ে যাবে গ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে এই স্টেপটাই হবে। তো নেক্সট স্টেপ হচ্ছে অক্সিডেশন, স্টেপ 6। তো স্টেপ 6 ইজ অক্সিডেশন। অক্সিডেশন, এলডিহাইডকে যদি অক্সিডেশন করি, এলডিহাইড থেকে আমি দুইটা হাইড্রোজেন সরিয়ে ফেললাম, তাহলে এলডিহাইড থেকে ওর থেকে আমি হাইড্রোজেন দুইটা সরিয়ে নিলাম। আর এই দুইটা হাইড্রোজেনকে ধরার জন্য কে আসলো? এই দুইটা হাইড্রোজেনকে ধরার জন্য NAD, নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড, NADP আসলো। NADP শুধু আমরা প্ল্যান্টের কোথায় পাচ্ছিলাম, ফটোসিনথেসিসে পাচ্ছিলাম। ফটোসিনথেসিসে NADP, রেসপিরেশনে NAD, ফসফেটটা নেই লাস্ট। NAD এসে এই দুইটা হাইড্রোজেনকে নিয়ে NAD হয়ে যাবে কি NADH2 বা NADH+, এটা ফর্ম করবে। তাহলে গ্লিসারিলডিহাইড 3 ফসফেটের কি হয়েছে, অক্সিডেশন হয়েছে। আর অক্সিডেশন রিডাকশন করে কোন ক্লাসের জন্য এনজাইম? ক্লাস 1, প্রথমটাই তো অক্সিডো রিডাকটেজ। অক্সিডো রিডাকটেজের আরেকটা নাম কি ছিল? ডিহাইড্রোজেনেজ। ডিহাইড্রোজেনেজ, ওরা হাইড্রোজেন রিমুভ করছিল না। তাহলে এইখানে এনজাইমটার নাম হবে ট্রায়োজ ফসফেট ডিহাইড্রোজেনেজ।
ট্রায়োস ফসফেট ডিহাইড্রোজিনেস, তাহলে 3 কার্বন সুগার ফসফেট ওর থেকে হাইড্রোজেন সরাচ্ছে, নামটা ডিহাইড্রোজিনেস। যে ওর থেকে হাইড্রোজেন সরিয়েছে এখানে ফর্ম হয়ে গেছে NADH+H+। কিন্তু এই স্টেপের মধ্যে আরেকটা জিনিস হয়, একটা ইনঅর্গানিক ফসফেট যেটা সাইটোপ্লাজমের মধ্যে পড়ে রয়েছে, এটিপি থেকে না, আমরা তো বারবার দেখছিলাম এটিপি থেকে ফসফেট এনে লাগানো হয়। এটা একমাত্র স্টেপ যেখানে এটিপি ছাড়া নর্মাল একটা ফসফেট যেটা সাইটোপ্লাজমে পড়ে আছে এটাকে এনে এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে নর্মাল একটা ইনঅর্গানিক ফসফেট যেগুলো সাইটোপ্লাজমের মধ্যে আছে ফসফেট, এই ফসফেটটাকে এনে গ্লিসারেল ডিহাইডের মধ্যে লাগিয়ে দিচ্ছে। তাহলে দেখো এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে গ্লিসারেল ডিহাইড তো আর নেই, এখন অক্সিডেশনের পর এটা কি হয়ে গেছে গ্লিসারিক অ্যাসিড। তো আমি ফার্স্টে লিখে রাখি এখানে এটা হয়েছে গ্লিসারিক অ্যাসিড, কিন্তু সামনে আমি কিছু স্পেস রাখছি। আমার যখন অক্সিডেশন হয়েছে গ্লিসারেল ডিহাইড হয়ে গেছে গ্লিসারিক অ্যাসিড। অলরেডি এলডিহাইড থাকাকালীন ওর মধ্যে একটা ফসফেট ছিল 3 নাম্বার কার্বনে, এখন ওর মধ্যে আরেকটা ফসফেট ঢুকেছে, তাহলে অলরেডি 2টা ফসফেট আছে। তাহলে আমি সামনে আরেকটা টার্ম লিখি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, আর ও নাম্বারিংটা দেই 3 নাম্বারটা আগে ছিল এখন 1 নম্বরে এসেছে। তাহলে এখান থেকে কম্পাউন্ডটা এসেছে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। বা গ্লিসারিক অ্যাসিডকে আমি যদি লিখি অ্যাসিডে যদি H+ রিলিজ করে দেয় কি হবে, এটা নাম কি বলো, গ্লিসারিক অ্যাসিড যদি H+ রিলিজ করে দেয়, রিলিজ করার পরে গ্লিসারেট, অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট, গ্লিসারিক অ্যাসিড থেকে গ্লিসারেট। দ্যাট মিন্স এটা নাম এমন হয়ে যায় বিপিজি। আমরা কোথায় জানি পড়েছিলাম বিপিজি, 2-3 বিপিজি রেসপিরেশন চ্যাপ্টারে পড়েছিলাম যে হিমোগ্লোবিনের ভিতরে ঢুকে থাকে না, ব্রিদিং ব্রিদিং এন্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তাহলে এটাকে আমি বলছি বিপিজি। তাহলে স্টেপ 6 বিসফসফোগ্লিসারেট ফর্ম হচ্ছে। স্টেপ 7 এত কষ্ট করে যে এখানে ফসফেট ঢুকেছে এখানে আবার ফসফেট বের করে দেবে। তাহলে স্টেপ 7 আবার কাইনেজ এনজাইম আসবে। কাইনেজ কাইনেজ এনজাইম কি করবে, ফসফেটটাকে নিয়ে এটিপি থেকে নেয় বা এটিপির মধ্যে নিয়ে লাগায়। এইখান থেকে একটা ফসফেটকে বের করে ফেলবে, ফসফেটটাকে নিয়ে কার সাথে লাগিয়ে দেবে, এডিপির সাথে। এডিপি আর ফসফেট মিলে এখানে হয়ে গেছে এটিপি। তাহলে আমার স্টেপ 7 এ প্রথমবার আমরা কি পাই, এটিপি পাই। সো গ্লাইকোলাইসিসের প্রথম এটিপিটা আমরা পাই স্টেপ 7 এ গিয়ে। তো স্টেপ 7 অব্দি আমরা কিছু পাচ্ছিলাম না। তাহলে এই যে ফসফেটটা গেছে এটা 1 নাম্বার কার্বনের ফসফেটটা গেছে, তো এটা এখন এখন হয়ে যাবে 3-ফসফোগ্লিসারেট পিজিএ। পিজিএ জানি আমরা কোথায় পেয়েছি, ফটোসিনথেসিসের কেলভিন সাইকেলের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। তাহলে C3 সাইকেলের ফার্স্ট স্টেবল প্রোডাক্ট এখানে স্টেপ 7 এ ফর্ম হচ্ছে। ফসফোগ্লিসারিক অ্যাসিড এনজাইমের নাম কি হতে পারে, এনজাইমের নাম দরকার নেই, বাট আমরা এগুলো অ্যাকচুয়ালি এনজাইমের নাম দরকার নেই, কিন্তু আমরা জাস্ট রিঅ্যাকশনটা বোঝার জন্য এনজাইমের নাম যদি মনে থাকে রিঅ্যাকশন আরো ইজিলি মনে থাকে, বা ভাইস ভার্সা, রিঅ্যাকশন মনে থাকলে এনজাইমের নাম মনে থাকার কথা। তো সেম 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে অবভিয়াসলি ফসফেট পাস হচ্ছে মানে কাইনেজ, ঠিক আছে, এটাকে বলে ফসফোগ্লিসারোকাইনেজ। স্টেপ 8 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 নাম্বার কার্বন থেকে ফসফেটটাকে সরিয়ে 2 নাম্বার কার্বনে আনা হয়। এতটুকু জাস্ট রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয়, এটা কি আমরা বলে দিই স্টেপ 8 রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। তো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে হয়ে গেছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। জাস্ট এই স্টেপটাকেই একটা, আর আমরা এখানে বলছি যে মলিকুলটার মধ্যে মিউটেশন হচ্ছে, এটা এর জন্য এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারোমিউটেজ। স্টেপ 9 এই যে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটা এখন হয়ে যাবে ফসফোইনোল পাইরুভেট। ইনোল গ্রুপ তো তোমরা জানো, এরকম ডাবল বন্ড থেকে এখানে ওএইচ এমন টাইপের একটা কিছু ফর্ম হয়েছে দেখে এটার যে এনজাইমটা করছে এনজাইমের নামটাও ইজি ইনোলেজ বলে দেওয়া হচ্ছে এনজাইমটাকে। তো ফসফোএনোল পাইরুভেট। ঠিক আছে, স্টেপ 9 ফসফোএনোল পাইরুভেট যেটা আমরা কোথায় পাই,
C4 সাইকেলের স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, তো পিইপি ছিল আমার CO2 অ্যাকসেপ্টার, আর পিজিএ ছিল আমার ফার্স্ট স্টেবল প্রোডাক্ট। দ্যাট মিনস কি, ফটোসিনথেসিস করতে গেলে যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো আমার আলাদা করে বানাতে লাগে না, এটা আমার রেসপিরেশন করলেই এসে পড়ে, রেসপিরেশনের স্টেপ থেকে এসে পড়ে। তো স্টেপ 9 থেকে যেটা ফর্মেশন হয়েছে ফসফোএনল পাইরুভেট, এখন লাস্ট স্টেপটা আবার ইরিভার্সিবল। স্টেপ 10 একটা ইরিভার্সিবল রিঅ্যাকশন। এখানে কাইনেজ এনজাইম, আবার একটা কাইনেজ আসবে, কাইনেজটার নাম হচ্ছে পাইরুভেট কাইনেজ। পাইরুভেট কাইনেজ, তো এখান থেকে ফসফেট গ্রুপটা বের করে দেবে, তো ফসফোএনল পাইরুভেটের ফসফেট গ্রুপ বেরিয়ে যাবে। এগেইন ফসফেট গ্রুপটাকে ধরার জন্য আসবে এডিপি আসবে, এখানে ফর্ম হয়ে যাবে এটিপি। তাহলে লাস্ট স্টেপে গিয়ে আবার একটা এটিপি ফর্মেশন হয়, তাহলে 7 নম্বর স্টেপে একটা এটিপি ফর্ম হয়, 10 নম্বর স্টেপে একটা এটিপি ফর্ম হয়, আর লাস্টে গিয়ে আমরা পাচ্ছি পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। তাহলে কাইনেজ কাইনেজ যেখানে যেখানে আসছে এটিপি ফর্ম হচ্ছে বা এটিপি ইউজ হচ্ছে, তো কাইনেজ আসলে এটিপি ফর্ম হবে, নাহলে ইউজ হবে। হ্যাঁ, তুমি তো দেখতে গেলে দুইটা ইউজ হয়েছে, আবার দুইটা পেয়েছি। কিন্তু যদি আমি দেখি যে ডিএইচএপি যেটা আছে, ডিএইচএপিটা মানে 5 নাম্বার, এখানে স্টেপ 5 থেকে দেখছি, স্টেপ 6 থেকে দেখছি। তুমি যদি কোনটা দেখো, স্টেপ নাম্বার 5টাকে দেখো, এটার উপর ডিপেন্ড করবে। যদি ডিএইচএপিটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে G3P বানায়, তাহলে আমার কাছে এখন G3P আছে 2। এই স্টেপগুলো যতগুলো হয়েছে এগুলো হবে দুইবার দুইবার করে, তখন আমার এখানে পাবো দুইটা দুইটা 4টা, আর ইউজ হয়েছে 2টা, তাহলে আমার নেট গেইন থাকবে 2। তো আমি এই জায়গাটা দেখি, তো 2 4 4 এটিপি আমরা পেয়েছি ডাইরেক্টলি, যেটাকে আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলি। আরো 6টা এটিপি আমরা পেতে পারি ইফ NADH2 পার্টিসিপেটস ইন, হ্যাঁ, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। না যদি পার্টিসিপেট করে তাহলে পাবো না। হ্যাঁ, নেট যদি এরকম কোয়েশ্চেন আসে যে নেট এটিপি বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন যদি মেনশন করা থাকে, দেন তোমার আনসার হবে 8। কিন্তু যদি জাস্ট নেট গেইন ইন এটিপি, তাহলে আমার আনসার হবে 2। তাহলে দেখো এই যে স্টেপগুলো, হ্যাঁ, এটা কোয়েশ্চেন না দেখলে বুঝবো না, কারণ সবাই যখন বলে তখন অনেক একটা দুইটা এসেনশিয়াল ডিটেল তোমরা মিস করেই তো। ওই ডিটেলসটা দেখলে পরে আনসারটা অনেক ক্লিয়ার। তুমি হয়তো তুমি যে কথাটা বলছো লাস্টের একটু জিনিস হয়তো তুমি বলছোই না আমাকে, তাহলে আমি কি করে বলবো তোমাকে আনসার? তোমার কোয়েশ্চেন পেপারটা দেখতে লাগবে, কারণ এসেনশিয়াল ডিটেলস থাকে ছোট ছোট জিনিস যেটা তোমরা হয়তো ধরোই না, এটা বাদ দিয়ে দিয়েছো, দরকার নেই। তো আমরা যেটা দেখছিলাম, গ্লুকোজ থেকে পাইরুভেট যখন হয়, শুধু G3P থেকে পাইরুভেট হয়। ডিএইচএপি একটা টার্মিনাল স্টেপ বলেছে, যে ডিএইচএপি হয়ে বসে থাকে, আর কিছু করেন। আমি যদি ধরি যে আমার গ্লুকোজ থেকে যে ডিএইচএপিটা এসেছে, এটা যদি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করে, তাহলে এটা যদি উল্টা রিঅ্যাকশনটা করে, কারণ এটা তো উল্টা রিঅ্যাকশন করলে কি হবে, আমার কাছে এখন G3P কয়টা আছে, 2টা এসে পড়েছে। এইখান থেকে আমার ক্যালকুলেশন, তাহলে আমার কাছে G3P এখন আছে ইন্টু 2, তাহলে পাইরুভেটও হবে ইন্টু 2। তখন আমরা লিখি যে আমার গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের পরে কি এসেছে, 2 পাইরুভেট এসেছে। তো গ্লুকোজ থেকে 2টা পাইরুভেট আসতে গেলে আমার ডিএইচএপির উল্টা রিঅ্যাকশনটা হতে লাগবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন। G3P আসতে লাগবে আরেকটা, আরেকটা G3P আসলে তখন পাইরুভেট আসবে 2, নাইলে নাইলে একটা গ্লুকোজ থেকে একটাই পাইরুভেট এসে বসে থাকবে। এবার এগুলো যদি 2 হয়, তাহলে চিন্তা করো যে 6 নাম্বার রিঅ্যাকশনটা কি ছিল,
সিক্স, এটা হচ্ছে 6 স্টেপ, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10। 6 নাম্বার রিঅ্যাকশনে কি হচ্ছিল? NADH2 ফর্মেশন হচ্ছিল। তাহলে এখন NADH2 কয়টা আসবে? 2 NADH2 আসবে। 7 নাম্বার স্টেপে কি ফর্ম হচ্ছিল? ATP ফর্ম হচ্ছিল 7 নাম্বার স্টেপে। এখন ATP আসবে কয়টা? 2। হাতে কিছু ফর্ম হয়নি, 9 কিছু ফর্ম হয়নি, 10 আবার ATP ফর্ম হয়েছে। তাহলে আমরা সব পেয়েছি এই জায়গাতে। তাহলে 2 NADH2, 4 ATP। তাহলে দেখো, আমাকে যদি বলা হয় যে আমার গ্লাইকোলাইসিসে গ্রস গেইন কত, তো গ্রস বলতে এখানে টোটাল গ্রস গেইন যদি ধরি, তাহলে আমার কাছে আছে 2 NADH2, NADH2 গ্রস গেইন, আর ATP গ্রস গেইন হচ্ছে 4। কিন্তু আমাকে যদি বলে নেট গেইন, আমাকে যদি নেট গেইন বলে, তাহলে আমার এখান থেকে -2 ATP করতে লাগছে। -2 ATP, কারণ ফার্স্ট স্টেপে একটা ATP ইউজ হয়েছিল, থার্ড স্টেপে আবার একটা ATP ইউজ হয়েছিল। তাহলে আমার নেট গেইনের আনসার আসছে সেম 2 NADH2 and 2 ATP। তাহলে গ্রস গেইন এন্ড নেট গেইন ইন গ্লাইকোলাইসিস, আমার এখানে যদি ওইটার কথা কিছু বলাই না থাকে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর কথা কিছু না বলা থাকে, বা অ্যারোবিক টার্মটা যদি ইউজ না করে, তো অ্যারোবিক রেসপিরেশন হলে তখন এই দুইটার থেকে আমি আরো 6টা ATP পাবো। কিন্তু অ্যারোবিক রেসপিরেশন যদি না হয়, অ্যারোবিকের কথাটাই যদি মেনশন না করা থাকে, তাহলে আমি এতটুকুই থাকবো, 2 NADH2 আর 2 ATP আমার গেইন। ঠিক আছে, তাহলে এতটুকু।